দর্শক স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার তারিখ জানা যাবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের বেঞ্চ এই তারিখ ঠিক করবেন। এই মামলার আসামি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জন। গ্রেপ্তার হয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। ডিএমপির সাবেক কমিশনার সহ 4 আসামি পলাতক। হাবিব ছাড়া পলাতক আসামিরা হলেন খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। গত 3 ফেব্রুয়ারি উভয় পক্ষের শুনানি শেষে রায় ঘোষণার চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য দিন ধার্য করে ট্রাইব্যুনাল। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন। সন্ধ্যা 7টায় প্রথমে জামায়াতের আমির রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় যাবেন তিনি। রাত 8টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়, তিনি থাকেন বেইলি রোডে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। নির্বাচন পরবর্তী কুশল বিনিময় করতে বিএনপি চেয়ারম্যান জামায়াতে ইসলামী ও এনসিপি প্রধানের বাসায় যাচ্ছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও অর্থনীতি পুনরুদ্ধার সহ জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্ব দেবে নতুন সরকার। গণতান্ত্রিক যাত্রা মসৃণ করতে দরকার দলমত নির্বিশেষে সবার ঐক্য ও শান্তি শৃঙ্খলা বজায় রাখা। সম্ভাব্য এই প্রধানমন্ত্রী বলেন, দুর্বলের ওপর সবলের অত্যাচার কিছুতেই মেনে নেওয়া হবে না। দেশের স্বার্থ প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে বলে জানালেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের মধ্য দিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এবং সরকার গঠনের বিষয় সামনে রেখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শনিবার সংবাদ সম্মেলন করলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতে দেশের গণতান্ত্রিক যাত্রায় বিএনপির ওপর আস্থা রাখায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। নির্বাচনের সময় জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের গুরুত্ব দেওয়ার কথা বললেন তারেক রহমান। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের 1.5 দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তিনি বলেন, জাতির গণতান্ত্রিক যাত্রায় আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা খুব জরুরি। কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্যই আইন সমান। আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে। পরে দেশি বিদেশি সাংবাদিকরা 2 শতাধিক আসনজয়ী দলের এই নেতাকে বিভিন্ন প্রশ্ন করেন। আপনাকে কোনো এই 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইল কিনা? জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। ভারত, পাকিস্তান ও চীন সহ বিভিন্ন দেশের সঙ্গে নতুন সরকারের পররাষ্ট্রনীতি কি হবে, এমন প্রশ্ন করেন বিদেশি সাংবাদিকেরা। We'll try to protect the interest of the people of Bangladesh. If there is something which will not be in favor of Bangladesh, naturally we can't go by that.
I'm sure mutual interest is the first priority we will go by. Second thing is that the road, you mentioned the road, Silk Road, you mentioned. About that, we'll see if that helps Bangladesh, if that helps the economy of Bangladesh, then we'll decide. জনগণের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা এবং শেখ হাসিনার বিষয়ে তারেক রহমানকে প্রশ্ন করেন বিদেশি সাংবাদিকেরা। They were also demanding handing over of Ms. Sheikh Hasina Wajid, who's hiding in India. Would your party demand handing over of Sheikh Hasina from India? A. And the B is, we've seen that SARC is not active. And we have also seen that India-Pakistan has a standoff, and they had a latest standoff back in 2025. That depends on the legal process, of course. জনগণ বিএনপির ওপর যে আস্থা রেখেছে তার সম্মান রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বললেন দলটির চেয়ারম্যান। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ভোট গণনায় অনিয়মের অভিযোগে ঢাকা 17, ঢাকা 13 ও ঢাকা 8 সহ দেশের 30টি আসনের ফল পুনর্গণনার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। এসব আসনে শপথ স্থগিতেরও দাবি জানিয়েছে দলটি, অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে। 12 ফেব্রুয়ারি 299টি আসনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে 212 আসনে জয় পায় বিএনপি জোট, আর জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোট পেয়েছে 77 আসন। 2টি আসনের ফল স্থগিত রাখা হয়েছে। এরই মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেটও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জামায়াত ইসলামী অভিযোগ করেছে বেশ কয়েকটি আসনে ভোট গণনায় কারচুপি হয়েছে। শনিবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরা হয়। ভোটের ফলাফলকে ম্যানিপুলেট করে অন্যকে জিতিয়ে দেওয়া হয়েছে। ঢাকা 7 1315 ভোট, ঢাকা 8 5239 ভোট, ঢাকা 10 2988 ভোট, ঢাকা 13 2320 ভোট, ঢাকা 17 4399 ভোট। এছাড়া পঞ্চগড় 1, ঠাকুরগাঁও 2, দিনাজপুর 3 ও 5, লালমনিরহাট 1 ও 2, গাইবান্ধা 4, বগুড়া 3, সিরাজগঞ্জ 1, যশোর 3, খুলনা 3 ও 5, বরগুনা 1 ও 2, ঝালকাঠি 1, পিরোজপুর 2, ময়মনসিংহ 1, 4 ও 10, কিশোরগঞ্জ 3, গোপালগঞ্জ 2, ব্রাহ্মণবাড়িয়া 5, চাঁদপুর 4, চট্টগ্রাম 14 এবং কক্সবাজার 4 আসনে ভোট গণনায় অনিয়ম হয়েছে বলে অভিযোগ জামায়াত ইসলামীর। প্রত্যেকটা আসন থেকে নিশ্চিত বিজয়ের বার্তা আমরা পাচ্ছিলাম, কিন্তু সেগুলোকে এই প্রক্রিয়ায় এখন ভিন্নভাবে নেওয়া হয়েছে। আমরা আশা করি পুনর্গণনা হলে এগুলো ফিরে আসবে ইনশাআল্লাহ। দাবি মানা না হলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানায় জামায়াত ইসলামী। ইঞ্জিনিয়ারিং যে হয়েছে আমরা সবগুলো বিষয় সময় জানিয়েছি। আমরা ভোর 5টা পর্যন্ত ইসিতে ছিলাম, বাধ্য হয়েছে আমরা এসির মেম্বারদেরকে ঘুম থেকে উঠে বলেছি আপনারা ঘুমাচ্ছেন, আমাদের এই ধরনের অবস্থা। পরবর্তীতে ওনারা কাগজ দিয়েছেন, বলেছেন যে এই আসন বাকি, এই সেন্টারে 2টা বাকি, 3টা বাকি, 4টা বাকি, কিন্তু পাশের সেন্টারে 8:30টার সময় ঘোষণা দিয়েছে। তো এই ধরনের ডিসক্রিমিনেশন, এই ধরনের চরমভাবে বলা যায় যে ভোট জালিয়াতির সব ধরনের পদক্ষেপ তারা নিয়েছেন প্রশাসনের একদল বা নির্বাচন কমিশনের সাথে একদল লোকের সহযোগিতা নিয়ে। আমরা চাই এটাই জাতির সামনে চলে আসুন এবং এটা আসবে ইনশাআল্লাহ। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ 17 ফেব্রুয়ারি। একই দিনে গঠিত হবে নতুন মন্ত্রিপরিষদ। মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় ও সরকার গঠন করতে যাওয়া বিএনপির সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এরই মধ্যে জাতীয় সংসদ সচিবালয় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য প্রস্তুতি শুরু করেছে। একই দিন বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সংসদ সদস্যরা এবং মন্ত্রিপরিষদ শপথ নেবে বলে আজ জানিয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রেস উইং। পাবনা সদরের ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খানের বিরুদ্ধে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচন করায় জামায়াত নেতাদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে শনিবার সন্ধ্যায় পাবনা সদর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী জাহিদ হাসান মুসা। জানা গেছে, এর আগে শুক্রবার বিকেলে ভাড়ারা গ্রামে ভাঙচুরের ঘটনা ঘটে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান ও তার সহযোগী আলমের নেতৃত্বে তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় আসবাবপত্র ভাঙচুর করা হয়। পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। ভোলার চরফ্যাশনে মাদক সেবীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় আব্দুর রহিম ভুট্টু নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রাত 10টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের কলেরহাট সড়কে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক ভুট্টুর ছেলে আমির হোসেনকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে তার বিরোধ চলছিল। শনিবার রাতে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করলে স্থানীয়রা তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরে তাকে মৃত ঘোষণা করেন। আগামী 17 ফেব্রুয়ারি মঙ্গলবার নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আঞ্চলিক অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রোববার সংবাদ মাধ্যমটি জানায়, আগামী সপ্তাহে এআই ইম্প্যাক্ট সামিটে অংশ নিতে ভারতে সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো এবং তার সফর শুরু হবে মুম্বাই থেকেই। এ সময় মুম্বাইয়ে মোদী ও মাখোর বৈঠকের কথা আছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মোদী না এলেও বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের উচ্চপদস্থ কেউ অংশ নেবেন। এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট অথবা পররাষ্ট্রমন্ত্রীর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রতিবেদনে কয়েকজন ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ভারত বাংলাদেশের সম্পর্ক পুনরায় পুনর্গঠন করা দিল্লির কাছে অগ্রাধিকার হলেও এই বিষয়ে তাড়াহুড়ো করতে চায় না দেশটি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের নেতা ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন বলে অভিযোগ জানিয়ে তার চিকিৎসার দাবিতে বিক্ষোভ ও পার্লামেন্টে অবস্থান কর্মসূচি পালন করছে বিরোধী দল। এমন চাপের মুখে ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গঠন করা হবে একটি মেডিকেল বোর্ডও। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান সরকারের মন্ত্রী তারিক ফজল চৌধুরী বিষয়টি জানিয়েছেন। পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে ক্রমেই অবনতির দিকে গেলে তার চিকিৎসা নিশ্চিতের দাবিতে দেশটির পার্লামেন্টে 2 দিন ধরে অবস্থান কর্মসূচি চলছিল। এমনকি ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শহীদ আফ্রিদি সহ দেশটির অনেক সাবেক ক্রিকেটার এ বিষয়ে উদ্বেগ জানিয়েছিলেন। খেলার খবর। অনিশ্চয়তা কাটিয়ে টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হতে যাচ্ছে 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। ভারত পাকিস্তান ম্যাচের 35,000 টিকিট বিক্রি হওয়ার পর কলম্বোর হোটেল ও বিমানের ভাড়া 3-4 গুণ বেড়ে গেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। এদিকে শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগের মতে এই ম্যাচে বিঘ্ন ঘটতে পারে বৃষ্টির কারণে। বিকেল জুড়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আর এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাই।